বেনজির আহমেদের গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। সোমবার র্যাঙ্কন আইকন টাওয়ারের ফ্ল্যাটগুলো সিলগালা করে তত্ত্বাবধায়কও নিয়োগ দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। 4টি ফ্ল্যাট মিলিয়ে করা হয় 9,000 বর্গফুটের একটি ইউনিট, যাতে মাঝে মধ্যে থাকতেন সাবেক আইজিপি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এত দুর্নীতির খবর, আপনি কি আতঙ্কিত নাকি এসব আপনার অনুমেয় ছিল? না, আমি মোটে আতঙ্কিত বটে, তবে আমি মোটে অবাক হইনি। আপনি যেটা বলেন, আপনার কথা বললেই আমি বলবো যে এটা অনুমেয় ছিল, এবং এটা দীর্ঘদিন যাবত আমরা যারা দুর্নীতি বিরোধী আন্দোলনে জড়িত, আমরা এই বিষয়গুলোকে শুধুমাত্র অবলোকন করছিলাম তাই না, আমরা সংশ্লিষ্ট মহলকে সজাগ করার চেষ্টা করেছি। এবং যে কথাটি এখন প্রকারান্তরে স্বীকার করা হচ্ছে, যদিও এটি কতটুকু প্রাতিষ্ঠানিকভাবে বা বা সরকারি আনুষ্ঠানিকভাবে স্বীকার করবে, সেটা আমরা এখনো দেখার বিষয় আছে। যে এই যে দুর্নীতির চিত্র, কিছু কিছু ব্যক্তিকে কেন্দ্র করে, এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ব্যক্তির সাথে প্রতিষ্ঠান জড়িত, তাদের পেশাগত অবস্থান, সেটি প্রাক্তন সেনাপ্রধানই হোক বা প্রাক্তন র্যাব পুলিশ প্রধানই হোক, প্রাক্তন জাতীয় রাজস্ব বোর্ডের উচ্চ পদে অধিষ্ঠিত কর্মকর্তা বা অন্যান্য কর্মকর্তা, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যোগসাজশের দুর্নীতি সংঘটিত হয়েছে। এবং এই যোগসাজশে এবং সম্প্রতি দেশের বাইরে একজন জনপ্রতিনিধির নৃশংস হত্যা, সবকিছুকে কেন্দ্র করে, সবকিছুর পেছনেই কিন্তু যে ক্ষমতার যে কাঠামো, আহ, রাষ্ট্র ক্ষমতা যে কাঠামো, সেটি আমলা, ব্যবসা এবং এক ধরনের অসাধু রাজনৈতিক ব্যক্তিত্ব যে একটা দখল করে নিয়েছে, সেটির কিন্তু পরিচায়ক। এবং এই যে এটা যে দুর্নীতির যে চিত্রগুলো, এটা কিন্তু শুধুমাত্র সিনড্রোম, মানে লক্ষণ মাত্র। এই যে রাষ্ট্র কাঠামো যে দখল করা হয়েছে, সেটারই লক্ষণ মাত্র। কারণ এটির কারণে যেটা হয়েছে, যোগসাজশের দুর্নীতি উচ্চ পর্যায়ে, বিশেষ করে আমরা দুর্নীতি বললে সাধারণত ঘুষ লেনদেন বুঝে থাকি, কিন্তু আমরা যেই দুর্নীতি নিয়ে এখন আলোচনা হচ্ছে, আপনার প্রতিবেদনে যেগুলো বলা হচ্ছে, সেগুলো কিন্তু উচ্চ পর্যায়ের দুর্নীতি। এই উচ্চ পর্যায়ের দুর্নীতি কখনোই এককভাবে হয় না। এই যে ত্রিশক্তি, তিনটা মহলের যে সিন্ডিকেটের মতো, সিন্ডিকেটের চেয়েও বেশি আর কি, এটা এত বেশি জি। প্রভাবশালী যে তারা কিন্তু শুধুমাত্র অংশগ্রহণ করেন তাই নয়, সুরক্ষা দেন, এবং তারা যোগসাজশ করেন, এবং দুর্নীতিতে যারা জড়িত তাদেরকে এক ধরনের বিচারহীনতার জি। পরিবেশ সৃষ্টি করে দেন। স্যার, এবং দুর্নীতির প্রতিটি তথ্য ঘটনায় কিন্তু নাকি দুর্নীতির বিরুদ্ধে অভিযান, দুর্নীতির ধারণার সূচকে কোনটি প্রভাব রাখে? জি, সরি, আরেকবার। দুর্নীতির তথ্য নাকি দুর্নীতির বিরোধী অভিযান, দুর্নীতির সূচকে কোনটি বেশি প্রভাব রাখে? দুর্নীতির সূচক, ধারণা সূচক, যেটি প্রতি বছর প্রকাশিত হয়, এবং শুধু তাই না, এটি না, অন্যান্য যে দুর্নীতির সূচকগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রকাশ করে থাকে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই যে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিষয়টাই কিন্তু বিশেষভাবে প্রভাব সৃষ্টি করে বলে বিভিন্ন গবেষণা এবং তাদের যে পদ্ধতি আছে তাতে দেখা যায়। অবশ্যই ঘুষ লেনদেন একটা বিষয় আছে, সেবা খাতেও ঘুষ লেনদেন, কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়ে উচ্চ পর্যায়ের দুর্নীতি, যেটিকে গ্র্যান্ড করাপশন বলা হয়, সেটির প্রভাবটা বেশি পড়ে। কিন্তু আমরা যেটা দেখছি, এই যে আমাদের দেশে উচ্চ পর্যায়ের দুর্নীতিটা, যেটা এক ধরনের রোল মডেল হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, যে রাজনৈতিক দলই হোক বা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড, এই ধরনের কেন্দ্রীয় এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলো, যাদের উপরে আসলে দুর্নীতির নিয়ন্ত্রণের দায়িত্ব, তারা কিন্তু দুর্নীতির সুরক্ষাকারী এবং এবং দুর্নীতির সুযোগ সৃষ্টিকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার ফলে তারা রোল মডেল হয়েছে অন্য সকলের জন্য। জাতীয় পর্যায় থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন পর্যন্ত প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু তাদের সামনে রোল মডেল হচ্ছে যে বেনজির, রোল মডেল হচ্ছে যে মতিউর, এই ধরনের বিষয়গুলো, এবং রোল মডেল হচ্ছে যে আনোয়ার, এমপি অর্থাৎ আনোয়ার, বা স্যার, তাহলে কি MP, আগামীতে দুর্নীতির ধারণার সূচকে অবস্থান আরো এই খারাপ ধরনের হওয়ার হচ্ছে রোল মডেল। আশঙ্কা করছেন যার কিনা? ফলে এমনকি ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় পর্যায়ে যে রাজনৈতিক ভাবে সংশ্লিষ্ট ব্যক্তিগুলো, তারা কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতাকে এক ধরনের লাইসেন্স হিসাবে বিবেচনা করে, যে আমি দুর্নীতি করব, পার পেয়ে যাব, আমাকে ধরা ছাড়বে। এবং শুধু তাই নয়, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে সাথে লক্ষ্য করি যে এখন এই দুর্নীতি নিয়ে সংসদে আলোচনা হয়, সংসদে সরকার দলের প্রতিনিধিরা পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, যেটি আমাদেরকে একদিক থেকে যেরকম আশার উদ্রেক করে, অন্য দিক থেকে আবার একই সংসদে কিন্তু কালো টাকাকে বৈধ করার জন্য স্যার, একটা এরকম লাইসেন্স দেওয়া যখন হয়। অবস্থা, যার ফলে দেশ। তখন কি আগামীতে দুর্নীতির যে ধারণার সূচক, সেখানে বাংলাদেশের অবস্থানকে আরো খারাপ হবার আশঙ্কা করেন কিনা? যে
দুর্নীতির ধারণার সূচকে বাংলাদেশের অবস্থানকে আগামীতে আরো অবনমন ঘটবে কিনা সেরকম কোনো আশঙ্কা? এটি তো আমার পক্ষে বলা কঠিন, তবে আমি অবাক হব না যদি আরো অবনমন হয়। কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছে এবং যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে, এগুলোর বলবো যে ইমপ্লিকেশন যেটাকে বলা হয়, সেটি এই সূচকে পড়ার সম্ভাবনা খুব বেশি। এবং যেই সময় এই বিষয়গুলি প্রকাশিত হচ্ছে, আলোচিত হচ্ছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে, এই সময়টা হবে এই সামনের বছরে যে সামনের যে সূচকটি, তার পিরিয়ড মেয়াদকালের মধ্যে পড়বে। কাজে এর ফলে কিছুটা প্রভাব পড়াটাই স্বাভাবিক বলে আমি মনে ডক্টর করছি। ইফতেখারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।